আরও বড় বাজেট হওয়ার কথা ছিল, হতে পারত। তার সাথে কি বাস্তবতার সবসময় মিল পাওয়া যায়? লক্ষ্যমাত্রা তো এনবিআর ঠিক করে না। কি মেজার্স সরকার নেবে? আপনারা করে, রাজনীতিকরা বাজেট করেন না কেন? টাকা ছাপানো ছাড়া আর কোনো উপায় থাকবে যেটা আবার মূল্যস্ফীতি বাড়াবে? মানুষ সবসময় চাইবে যত ফ্রি পায়। সেই জায়গায় কি এই বাজেটে কোনো পরিকল্পনা দেখেন? ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রথম বাজেট প্রস্তাবনা ঘোষণা হয়েছে, যেখানে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য। কেউ বলছেন এই বাজেট উচ্চাভিলাষী, কেউ বলছেন ঝুঁকি থাকলেও বাজেটের আকার এরকম না হওয়াটার কোনো সঙ্গত কারণ ছিল না। সামনের দিকে অর্থনীতি কতটা ঝুঁকিতে থাকবে, কতটা শঙ্কা এবং সম্ভাবনা থাকলো এই বাজেট প্রণয়নে, তাই নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথাচলকের অতিথি এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। 9,38,000 কোটি টাকার বাজেট, তার মধ্যে 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, 2,43,000 কোটি টাকার ঘাটতি। কেমন দেখলেন বাজেট আপনার বিবেচনায়, যেহেতু আপনি নিজেও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং আপনার হাত দিয়ে একাধিক বাজেট গেছে? ধন্যবাদ। বাজেট তো রাষ্ট্রীয় আয় ব্যয়ের একটা জাবেদা খাতা, একটা খতিয়ান বা টালি খাতাও বলতে পারেন। ব্যক্তির থেকে রাষ্ট্রের তফাৎটা শুধু হয়, ব্যক্তি আগে তার আয়টা নির্ধারণ করে, পরে সে অনুযায়ী ব্যয়টা করে। আর রাষ্ট্র আগে তার খাতওয়ারি ব্যয়টা আগে ফোরকাস্ট করে নেয়, ঠিক করে নেয়, সে অনুযায়ী আবার আয়টা নির্ধারণে যায়। রাষ্ট্র যেহেতু জনগণের জন্য করে, কল্যাণমূলক করে, সেখানে অনেক সময় ঘাটতি বাজেট দেয়া হয়, বাইরের থেকে ঋণ নিয়েও করে। এগুলো সুবিধা অবিধা সব দিকে আছে। সেই বিবেচনায় ধারাবাহিকতায় 9,38,000 কোটি টাকার বাজেটটা মোটেই 18 কোটি মানুষের দেশের জন্য এবং একটা স্বাধীন দেশে 54 বছর পার হওয়ার পরে, এবং যেভাবে অর্থনীতি আগের থেকে বেড়েছে আমাদের, সে অবস্থায় এটা উচ্চবিলাসী বা বেশি বড় মোটেই বলা যাবে না। বরং আরও বড় বাজেট হওয়ার কথা ছিল, হতে পারত। যেহেতু আমাদের সক্ষমতা কম, আমরা বেশিরভাগ সময় বিদেশি সাহায্যের উপর নির্ভর করে এগুতে চাই। আত্মনির্ভরশীলতার প্রতি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি নাই। রাজনৈতিক সরকারগুলো নিজের পায়ে দাঁড়ানোর মতো করে অভ্যন্তরীণ সম্পদকে বেশি কাজে লাগায়নি। বাইরের সম্পদের প্রতি বিভাগটা যেটা আছে ইআরডি, এখনকার ইকোনমিক রিলেশনস ডিভিশন, আগের এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, ওইখানে বেশি গুরুত্ব ছিল। স্বাধীনের পরপর তো আমাদের বাজেটে 70% উপরই বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল, এখন তো অনেক কমে আসছে। অতএব এই বাজেটটাকে আমি বেশি উচ্চবিলাসী হয়েছে বলবো না। সমালোচনাটা হচ্ছে এই জন্য, গতবারের বাজেটের মধ্যেও রাজস্ব খাতে এখনও 1,00,000 কোটি টাকার মতো ঘাটতি রয়ে গেছে। এটা সক্ষমতার অভাবের জন্য ঘাটতি রয়ে গেছে। আপনি আছে, মানুষের কাছে টাকা আছে, আপনার পাওনা আছে, আপনি এটা নিতে পারছেন না। হ্যাঁ, বলা হয় তাকে রাজস্ব আহরণে অসুবিধা। আহরণ বলতে গেলে একটু আমার সবসময় বলি আমি, এটা তো ফুলের মধু নয় যে ফুলের মধ্যে মধু বসে আছে, মৌমাছি এসে এটা আহরণ করে নিয়ে যাবে। এটা মানুষের পকেটের টাকা আরেক মানুষের সংস্থার পকেটে আসতে হবে। আপনি নাহিদের পকেটের টাকা আমি বদিউর পকেটে আনতে হলে আপনার সাথে আমার সেই রকম রিলেশন থাকতে হবে, অথবা আমার আইনগতভাবে আপনাকে বাধ্য করার একটা প্রক্রিয়া থাকতে হবে। দুইটা, হয়তো ওই রকম রিলেশন উদ্বুদ্ধ করে আপনার কাছে আনতে হবে। ওটাতে আমরা উদ্বুদ্ধকরণের বিষয় রাজনৈতিকভাবে এটা করতে পারিনি, ব্যর্থ হয়েছি। যে কারণে মানুষ ট্যাক্স দিতে প্রশ্ন করে, আমি যে এত টাকা দেব, বিনিময়ে আমি কি পাচ্ছি। কিন্তু মানুষ এটা কোনো দিন বলে না যে আমি যেটা পাচ্ছি এটা কে দিয়েছে। এখন যেটা পাচ্ছেন না দিতে চাইলে, অনীহা থাকলে অনেক যুক্তি আসে। এখন যে সুবিধাগুলো আপনি পান, রাস্তাঘাট, কল কারখানা থেকে শুরু করে এয়ারপোর্ট, বন্দর, যে সুবিধা ব্যবসায়ীরা ব্যবহার করে, ব্যক্তি ব্যবহার করে, এগুলো কে দিয়েছে? রাষ্ট্রের কি নিজের মালিকানা জায়গা জমি আছে? নাই তো।
সরকার কোত্থেকে পায়? জনগণ থেকে পায়। শুধু বড় করে দেখার বিষয় সবসময় যেটা থাকে, জনগণের টাকাটা সরকার ব্যবস্থাপক হিসেবে সঠিকভাবে নির্মোহভাবে জনকল্যাণে ব্যয় করে কিনা, সেখানে লুটপাট হয় কিনা, পাচার হয় কিনা, ক্ষমতা যারা আসে তারা চুষে নিয়ে যায় কিনা, তারা সেখানে জমিদারের ওই বড় বাবুর মতো কিছু নিজে খেয়ে ফেলে কিনা, এই জিনিসগুলো দেখার বিষয়। আর না হলে জনগণের টাকা জনগণের কাছে যাবে, সরকার ব্যবস্থা হিসাবে করবে। এই বিবেচনায় আপনি বলছেন যে অনেক বড় বাজেট হতে পারতো আরও, কিন্তু 9,38,000 কোটি টাকার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবার 6,95,000 কোটি টাকা, তার মধ্যে আবার ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকার। এই লক্ষ্যমাত্রাগুলো আসলে কি দেখে ঠিক করে এনবিআর কিংবা অর্থ মন্ত্রণালয় কিংবা সরকার? লক্ষ্যমাত্রা তো এনবিআর ঠিক করে না। না, মানে সামগ্রিক রাষ্ট্রযন্ত্রই তো ঠিক করে। এনবিআর সম্বন্ধে একটা ধারণা বাইরে সাধারণ জনগণের কাছে আছে যে বাজেটটা বোধহয় এনবিআর করে। এনবিআর শুধু রাজস্ব 3টা অংশ থেকে, আয়কর, মূসক বা ভ্যাট এবং কাস্টম বা শুল্ক, এই 3টা সোর্স থেকে 3টা বিভাগ থেকে এই অর্থ সংগ্রহ করে, যেটা তাকে দেয়। আর বাজেটের খাতওয়ারি যেগুলো ঠিক করা হয় সেগুলো সরকার করে অর্থ বিভাগের সাথে বসে, ওইখানে অন্যরাও আলাপ করে, সেগুলো ঠিক আছে। যেমন এনবিআর তো কোনো দিন তার যে 6,04,00,000 কোটি টাকা কালেক্ট করবে, এটা কি এনবিআর বন্টন করবে নাকি? এনবিআর বন্টন করবে না। এনবিআর শুধু গভর্নমেন্ট এক্সচেকারে কালেক্ট করে জমা দেবে। বন্টন ওই বাজেটের মধ্যে অর্থ বিভাগ সহ সরকার যেভাবে করে, সরকার লক্ষ্যগুলো স্থির করে তার রাজনৈতিক দর্শনের উপর। সরকার আগে রাজনৈতিক দর্শনে ঠিক করে কোন খাতটাতে প্রায়োরিটি দিবে, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য কত দেবে, শিক্ষা খাতে বেশি অগ্রগণ্য করবে নাকি সামরিক খাতে বেশি দেবে, জনপ্রশাসনে বেশি দেবে নাকি শিল্প খাতে বেশি দেবে, উৎপাদনশীলতা বেশি দিবে না আমদানি খাতে বেশি সুবিধা দেবে। এই মেইন পলিসি ডিসিশনগুলো সরকার ঠিক করে। সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সরকারের জনতুষ্টির লক্ষ্যে সামনে সরকার আরও প্রিয় হওয়ার জন্য কতগুলো স্টেপ ঠিক রাখে, সেই নির্দেশনাগুলো দেওয়া হয় কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে, যে এই লাইটই হবে। তাহলে আগের বাজেটটার থেকে ওই প্রেমটা থাকে, সেই প্রেমের মধ্যে যেখানে যেখানে চেঞ্জ বলা থাকে, তখন কোথাও যেখানে বাড়াতে বলে সেখানে ওই বরাদ্দগুলা বাড়ানো হয়, যেখানে কিছু কমাতে বলে সেখানে কমায় অ্যাডজাস্ট করা হয়। টার্গেটটাও সরকার ঠিক করে যে আমি টোটাল এই পরিমাণে জিততে পাবো, এখানে কেমনে পাবো। ব্যাস, সিম্পল, ভেরি সিম্পল। কিন্তু একটা সমস্যা হয়, বলা হয় যে আমলারা করে। এটার বড় দায়িত্ব হইল আমলারা করে, রাজনীতিকরা বাজেট করেন না কেন? আপনারা বসেন না। এই বাজেট করার সময় কতজন রাজনৈতিক নেতৃত্ব কতটুকু টাইম দিয়েছেন, কতটুকু ইনপুট দিয়েছেন? আপনি যতটুকু রাজনৈতিক নেতৃত্ব বেশি ইনপুট দিবে, যতটুকু হোমওয়ার্ক বেশি করবে, ততটুকু সেটা রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে আসবে। আর আমলা তো আপনার ডিসিশনে করে, আমরা নিজে কিছু করতে পারে না। ইভেন সবটা ঠিক হওয়ার পরও প্রধানমন্ত্রীর সাথে বসে দেখায় এইভাবে এটা আপনি যেভাবে নির্দেশ সেটা হলো, তখন সরকার তার কোর গ্রুপ সহ আবার সেটা দেখে তারপর বলে যে হ্যাঁ এখানে একটু এইভাবে করো, একটু করো। এবং আগে নির্বাচনী ইশতেহারে কিছু থাকলেও জনগণের রোষ থাকবে কিনা, 3টা শব্দ খেয়াল রাখে। অ্যাফোর্ডেবল কিনা, যাকে যেটা ধরবে সে অ্যাফোর্ড করতে পারে কিনা, 1 নম্বরে থাকে অ্যাফোর্ডেবল কিনা। 2 নম্বর হইল রিজনেবল কিনা, যেটা করব সেটা কতটুক যুক্তিগ্রাহ্য এবং গ্রহণযোগ্যতা থাকে, রিজনেবল কিনা। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় ইমপ্লিমেন্টেবল কিনা। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আমি যেটা টার্গেট নিচ্ছি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, ইমপ্লিমেন্ট করার সক্ষমতা কতটুকু আছে, সেই অনুযায়ী তখন এগুলো চক আউট করা হয়। এর মধ্যে সবসময় আপনার থাকে একটা টেকনিক থাকে। আপনি যদি এখন এই 9,38,000 কোটি না করে বলতেন যে টু রিমেইন ইন দ্য সেফ চাইল্ড, আমি 8 লাখ কোটি টাকায় করব, বাজেট দেবো 7 লাখের, টার্গেট লাভ ইনকাম, উদ্বৃত্ত বাজেট করব, তাও তো আপনি করতে পারেন। কিন্তু ওটা করতে গেলে হবে কি, রিল্যাক্সড হয়ে যাবে, মাইল্ড টেনশন ভালো,
একটু চাপ ভালো, কারণ কমতে গেলে এমনি তো কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কোনো অসুবিধা হইতে পারে, তখন তো কম হইতেই পারে। অতএব টার্গেট যত কমাই ফেলবেন তত আপনার রিল্যাক্সড হয়ে যাবে, ডিল হয়ে যাবে, টার্গেটটা ঠিক আছে। এখন বাস্তবায়নের জন্য মেজারগুলো নেওয়ার বিষয়গুলো ইম্পর্টেন্ট। সেই মেজারগুলো একটু জানতে চাইবো। আপনি রাজনৈতিক দর্শনের কথা বলছিলেন যে বাজেটে রাজনৈতিক দর্শনের এক ধরনের প্রতিফলন থাকে, কিন্তু রাজনৈতিক দর্শন তো আবার এক ধরনের জনতুষ্টিবাদী ভাবনা থেকেও আসে। সেই জনতুষ্টিবাদী ভাবনা থেকে যদি রাজনৈতিক দর্শনের প্রতিফলনে বাজেট তৈরি করা হয়, তার সাথে কি বাস্তবতার সবসময় মিল পাওয়া যায়? সবসময় বাস্তবতা মিল পাওয়া যাবে না। মিল পাওয়া যাবে না বাস্তবতার এই জন্য, আপনার মানুষ সবসময় চাইবে যত ফ্রি পায়। এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের সংস্কৃতিতে, যে নিজের থেকে কিছু দিতে চায় না। টাকা আছে কিন্তু কর ফাঁকি দেয়, শুল্ক বেট ফাঁকি দেয়। এর মধ্যে আবার যারা আহরণ করে মৌমাছি মৌচাকের মতো, তারা আবার কিছু এদিক সেদিক করে। এইটা যত তাড়াতাড়ি, যত বেশি অটোমেশন হবে, যত অটোমেশন হবে, নৈর্ব্যক্তিক হবে, ব্যক্তির ছোঁয়াচে যত কম যোগাযোগ হবে, তত আপনার এগুলো আস্তে আস্তে স্বচ্ছ হবে। যতক্ষণ আপনি ব্যক্তির মাধ্যমে হবে, তাহলে স্বাভাবিকভাবে ব্যক্তির ময়রা মিষ্টি বানাইতে গেলে ময়রা একটু সেকে দেখতেই পারে। এটা আগের থেকে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকেই এই রেওয়াজটা ছড়ে এসছে। নবাবের খাজানজিবাবু, বড়বাবু, নায়েব যখন যাবে আর তার খাজনা উঠাইতে, তখন দেখা যায় নায়েবের মধ্যে যত অর্থই পাক, তারপরেও ওই গরিবে কিছু দিতে পারে না, তার একটা লাউ হইলেও, কচি লাউ হইলেও সে পেতে চাইবে। তো সেই সংস্কৃতিতে তো আমরা মুক্ত হই নাই। আমাদের দেশপ্রেমটা খুব দুর্বল। আমাদের দেশপ্রেমটা এত দুর্বল যে আমি যখন 83 সালে প্রথম কোরিয়াতে গেলাম, আই ওয়াজ সিম্পলি স্টোনিশড। তারা কোরিয়ান ওয়ারের পরে 51-এর শেষের দিকে তো আমাদের পরে স্বাধীন হইল, আমরা তো 47-এ প্রথম হইলাম। তারা আমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে $1 যদি তুমি আমাদের পারমিশন ছাড়া, ফার্স্ট এন্ডোর্স ছাড়া কিনতে পারো, উই উইল গিভ ইউ $1,000। কত রকমের বাঙালি বুদ্ধি দিয়ে চেষ্টা করছি, অসম্ভব। প্যাট্রিয়টিজমটা স্ট্রং হয়েছে, আমাদের সেটা নাই। সেখানে লিডারের ডাকে কোনো আইন লাগে নাই, বাধ্যতা লাগে না। শুধু একবার আপনার এই 80 দশকের শেষের দিকে তাদের খাদ্য উৎপাদন কম হয়েছিল। মোস্ট প্রবলি তখন পার্ক চুন হি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে তো চুন দো হোয়ান আসলেন। শুধু রেডিও টেলিভিশনে বলেছে যে আমাদের খাদ্য উৎপাদন কম হয়েছে, আমরা চাল আমদানি করব না ফরেন রিজার্ভ নষ্ট করে। কোরিয়ানরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একবেলা ভাত খাবে, আর বাকিগুলো অন্য খাবার ইউজ খাবে। আমি শুনে তাজ্জব, তারা খায়নি। এখন পার্ক চুন হি প্রেসিডেন্ট, পুলিশ এসে কি তাদের পাড়া দিচ্ছে? বললাম কেন, তোমার ঘরে? বলে যে ঘরে চাল আছে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বলেছে, নেতা বলেছে ফরেন রিজার্ভটা নষ্ট করবে না, আমরা যেন একবেলা ভাত খাই, ফরেনারদের জন্য এটাই। তারা খায়নি। ক্যান ইউ বিলিভ ইট? আমাদের এখানে সেই নেতৃত্ব সেরকম আছে। শুধু স্বাধীনের পরপর বঙ্গবন্ধু বলছিল 3 বছর আমি কিছু দেবার পারবো না, কেউ কিছু বলে নাই। কিন্তু সেই 3 বছরের মধ্যে তো দেখা গেল তার দলের লুটপাট থেকে শুরু করে সব এলোমেলো হয়ে গেল। অতএব নেতৃত্ব কতটুক সৎ, জনগণের কাছে কতটুক বিশ্বাসযোগ্য হয়েছে, আস্থাশীল হয়েছে, সেটার উপর নির্ভর করে জনগণের উদ্বুদ্ধকরণটা বাড়বে। বাস্তবায়নের মেজারগুলো নেওয়ার কথা বলছিলেন আপনি, যে রাজনৈতিক দর্শনের বিবেচনায় এক ধরনের বাজেট তৈরি হয়, কিন্তু এটার মূল চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়নে যদি মেজার্সগুলো ঠিক মতো না হয়। কী কী মেজার্স সরকার নেবে কিংবা নেওয়া উচিত? এটা আমি প্র্যাকটিক্যালি ওখানে ছিলাম, তো একটা বড় কোশ্চেন থাকে আমার সবসময়। রাজনৈতিক সরকার হোক, এমনকি তথাকথিত বদ্রজনদের ভাষায় সেনা সমর্থিত, আমার মতো অভদ্রজনের ভাষায় সেনা নির্দেশিত সরকারই হোক, কেমন তারা, মানে আপনি 111-এর সময়ের কথা বলছেন? একটু রেফার করলাম, বা গণতান্ত্রিক সরকার যে সময়ের হোক, তারা কি সব সময়, বেশিরভাগ সময় রিয়েলি মিন করে যে আমি আভ্যন্তরীণভাবে আমার সম্পদের মাধ্যমে পায়ে দাঁড়াবো? করে না।
করে না আমি কিভাবে টের পেলাম? করলে সেই সেনা নির্দেশিত সরকারের সময় তো আমি যখন ড্রাইভ দিলাম, টাকা আদায় শুরু করলাম, টাকা আদায় মানে জোর করে না, আমি এখনও ওপেন চ্যালেঞ্জ রাখি, এখনও বলতেছি, এই যে 18 বছর হয়ে চলে আসছি স্বেচ্ছা অবসরে, এখনও একজন সম্মানিত করদাতা চ্যালেঞ্জ করে বলুক না তার থেকে বেআইনিভাবে টাকা নিয়েছি। রাজস্ব বোর্ড দেখবে সরকার যে আইন করে দেয়, এই যে এখানে নিয়ে আসছে আয়কর আইন 2023 একটা আইন করেছে, আগে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল, তদ্রূপ কাস্টমস অ্যাক্ট 1969 পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ব্যাট অর্ডিন্যান্স 1991 পরে চেঞ্জ হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। এগুলো করে দেখে সরকার করে, সরকার করে দেওয়ার পরে রাজস্ব বোর্ড সে আইন অনুযায়ী আদায় করবে। এখানে দুইটা পথ থাকে, একটা হইল সেরাতুল মুস্তাকিম, সহিভাবে আমি আমার দায়িত্ব পালন করব, আমি এদিক সেদিক করব না, শেয়ার করব না, সেটা হলে তো ওয়েল অ্যান্ড গুড। আর আমি যখন এদিক সেদিক করে শেয়ার করতে যাই, কেন করি? আপনি যখন দিচ্ছেন, আপনার দেনা হলো 10 কোটি টাকা, আপনি আমাকে কিছু খাতির করে 1 কোটি দিয়ে ওইখানে 10 কোটির জায়গায় 3 কোটিতে পার পাবেন, তাহলে মোট 4 কোটিতে আপনি ছেড়ে গেলেন, 6 কোটি টাকা রাষ্ট্র বঞ্চিত হইল। এই শেয়ারিংটা যদি আপনিও না চান, আমিও বিবেক থেকে না করি, তাহলে ভালো। কিন্তু ভালো তো হয় না, মানুষ তো করতে পারে, সেই ক্ষেত্রে আইন প্রয়োগ করে আপনি তাকে ডিটারেন্ট হিসেবে ঠেকাতে পারবেন কি না, তা পারতে হলে সরকারের কোমরের শক্তিটার বিষয় থাকবে, সরকারের চোখ কান খোলা থাকবে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম হবে, যেটা আমাদের এখানে খুবই দুর্বল। আমি যখন শুরু করলাম আদায় করা, আমাকে তো বদলি করে দিল। কেন, কী কারণে বদলি করলেন? কারণ হলো আমি হাউস টু হাউস সার্ভে করতে চেয়েছিলাম, লিস্ট করেছি কারা কত ফাঁকি দেয়, এবং স্যাম্পল স্বরূপ প্রথমেই ধরে ফেললাম কয়েকজনকে। ইভেন সরকার প্রধান থেকে অপ্রদর্শিত টাকার ট্যাক্স নিলাম, অর্থমন্ত্রীর থেকে নিলাম, প্রাক্তন অর্থমন্ত্রী 12 বারে তাকে দেওয়া লাগলো, শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি থাকলো, আর সব হয়েছে তার থেকে নিলাম, ওগায়রা ওগায়রা। তো নেওয়া শুরু করলে আপনার অসুবিধা কী? কিন্তু ওই ফোর্সটা সরকারের ভিতরে, সরকার বা রান্নাঘরের সরকার বা কিচেন ক্যাবিনেট তারা বা বাইরেরা এরা হতে দেয় নাই। ব্যবসায়ী সার্কেলরা কী করলো? আন্দোলন করলো। 5ই সেপ্টেম্বর 2007 হোটেল রেডিসনে সো কল বেটার বিজনেস ফোরাম একটা সম্মেলন হয়েছিল, যে ব্যবসায়ীদেরকে ওরা ধরল, সেই 111 সরকাররা আটক করলো, টাকা জব্দ করলো, তাদের টাকায় আবার সেখানে ফুটানি করে একটা সম্মেলন করলো। কেন? কারণটা কি? কারণ হইল আপনি যখনই একটা চক্রের মধ্যে চলে যাবেন, আপসে চলে যাবেন, তখনই এই দশাগুলো হবে। এখন টার্গেট ইমপ্লিমেন্ট হবে কখন? যদি সরকার চায়, সরকার প্রধান যদি প্রথম বলে যে ঠিক সরকার প্রণীত বিধিবিধান অনুযায়ী তুমি কড়াক্রান্তি আদায় করবা, এবং আমার থেকেও করবা, প্রথম আমারটা নিবা, আমার মন্ত্রিসভার যা আছে সেগুলোর থেকেও নিবা, এবং তারপরে আমাদের এমপির থেকে দেও নিবা। এর ধারাবাহিকতা এই কয়টা গ্রুপ যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক নিজেরা ঠিক হবে। হ্যাঁ, রাজনৈতিক কর্মী বা নিজের দলের লোকজন, সেগুলোকে আপনি অন্যভাবে ফান্ডিং করেন, সেখান থেকে হেল্প করবেন, কিন্তু রাজস্ব বোর্ডের থেকে সার যেন না যায় সেদিকে আপনার কঠোর নির্দেশনা থাকতে হবে। এখানে চোখ কান এক পেশে হবে, আপনি দুটো পারবেন না একসাথে। জামাই আসছে, মেয়ের জামাই আসছে, তাকে খাওয়ানোর জন্য মুরগির বাচ্চাটা জবাই করলে ভালো মেহমানদারি হবে, কিন্তু মুরগির বাচ্চা জবাই করতে আপনার আবার মনে কষ্ট লাগে, দুইটা একসাথে হবে না, একটা করবেন। রাজস্ব বোর্ডকে রাজস্ব বোর্ডের কালেকশানে দেন, অতএব তিনি ঠিক মতো চলুন, দুইটা একসাথে চলবে না, এখানে কোনো খাতির চলবে না। এবারের বাজেটে এই যে 6,95,000 কোটি টাকার আয়ের লক্ষ্যমাত্রা, তার মধ্যে ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, তার মধ্যে 1,12,000 কোটি টাকা সম্ভবত অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া, বাকিটা বিদেশি। এই ফরেন এইড যদি পাওয়া না যায়, জি, তাহলে সেই ঘাটতিটা মেটাবে কি করে? অভ্যন্তরীণ ব্যাংকিং খাত সহ অভ্যন্তরীণ আর্থিক খাতের অবস্থাও তো সরকারই বলে যে খুবই ভঙ্গুর অবস্থায় আছে। জি। সেই ঋণগুলো যদি ঠিকঠাক মতো পাওয়া না যায়, তাহলে কি টাকা ছাপানো ছাড়া আর কোনো উপায় থাকবে, যেটা আবার মূল্যস্ফীতি বাড়াবে? 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ, বাকিটা বিদেশের থেকে আশা করছে। তো এটা অনেকটা বিদেশের তো এখন কমে আসছে,
আগের থেকে তো অনেক কম বিদেশের নির্ভরটা। বিদেশে যেটাতে আমরা বেশি চাপে পড়ি বাজেটে সেটা হলো সুদ। ঋণের সুদটা একটা বিরাট অংশ চলে যায়, যদিও আমরা বাংলাদেশ এখনও ডিফল্টার হয় নাই। যদি কালেক্ট করতে না পারে, একটা ঘাটতি বাজেট থাকলে তো এরকম একটা অবস্থা হবেই, এটা ছাড়া তো উপায় থাকবে না। না, অনেকে এইটারে বলে হচ্ছে, অনেকে এইটারে বলে ঋণ করে ঘি খাওয়া। হ্যাঁ, অবশ্যই ঋণ করে ঘি খাওয়া, এটা আমি ব্যক্তিগতভাবেও এভাবে ঋণ করে করা পছন্দ করি না। কিন্তু সরকার বড় একটা টার্গেট নিয়ে এগুতে চাইলে অনেকগুলা স্কিম নিত, যে এই খাতে এত দেবে, এই খাতে যেমন মনে করেন এখন যে ফ্যামিলি কার্ড করলো, সেখানে একটা বড় বাজেট আসবে, কৃষি কার্ডে আসবে, তারপরে ওল্ড এজ বিধবা ভাতা এই সেগুলোতে একটু বাড়াচ্ছে, টাকা আসবে। আপনি দিতে চাইলে তো আসবে, আপনি সুষ্ঠুভাবে সঠিকভাবে এগুলা দিতে পারেন কি না সেটা মনিটরের উপর নির্ভর করবে। আর যেটা বললেন টাকা ছাড়ানো, এখানে দুটো অসুবিধা আছে। আপনি অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে যদি ঋণ নেন, তাহলে প্রাইভেট সেক্টরে ঋণ পাওয়াটা কমে যাবে, তাতে করে প্রাইভেট এন্টারপ্রেনারশিপের অর্থ যোগানটা বাধাগ্রস্ত, মানে ব্যক্তি খাতে ঋণটা বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, বাধাগ্রস্ত হবে। ওটা বাধাগ্রস্ত হলে, ওটা কমে গেলে তার এন্টারপ্রেনারশিপের মধ্যে নূতন উদ্বোধনী কলকারখানা বিনিয়োগ সেগুলো আবার বাটা পড়বে। একটা চেইনে চলে, কলকারখানা উৎপাদনশীলতা যদি না বাড়ে, কর্মসংস্থান আবার বাড়বে না, চেইনই আসবে। কর্মসংস্থান না বাড়লে আবার বেকারত্ব বাড়বে, বেকারত্ব বাড়লে আবার সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। সেই জন্য কিছু ঋণ টিন করেও এগুলো সামাল দেওয়ার চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে বাজেটে কখনো ঘাটতি বাজেটও পছন্দ করি না, বিদেশি ঋণও আমি পছন্দ করি না। এখন সরকার তার রাজনৈতিক দর্শনের জন্য এভাবে করতে চায়, হয়তো এমনও সাইকোলজি কাজ করে, আগের সরকার এত লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে, আমি ওভারওয়েলমিং মেজরিটিতে আসছি, আমি কেমনে কম করি, লোক লজ্জার ব্যাপার আছে, মানুষ কি বলবে, দেখছো আইসা সারে না কমাই ফেলছে, কিছু অনেকটা আমাদের ফাও সাইকোলজিক্যাল ফুটানি থাকে না, তেমনও হতে পারে। এটা বাস্তবায়ন শুরু হলে 3 মাস পর পর যদি মনিটর করে, তখন দেখা যাবে কি হচ্ছে। আমি সবসময় বাজেটের পক্ষপাতী অতটুক যেটা রেশনাল, রিয়েলিস্টিক, অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল, এটার মধ্যে আমি থাকতে চাই, এবং সেটুকু একবারে তকতকে জকজকে করব। ঋণ করে ঘি খাওয়াতে যেতে চাই না, কিন্তু আমি অপুষ্টিতেও মরবো না, আমার উৎপাদন আমি করি, আমি সেভাবে চলবো। অভ্যন্তরীণ আর্থিক অবস্থা যদি উন্নতি করতে হয় কিংবা আরও সমৃদ্ধ করতে হয়, তাহলে তো বিনিয়োগ বাড়াইতে হবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। কিন্তু বিনিয়োগ দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রে বিনিয়োগকারীরা নানান রকম হয়রানি, একটা সিঙ্গেল উইন্ডোতে কাজ না হওয়া, নানান রকম প্রতিবন্ধকতার কথা বলেন। বিনিয়োগ কেন করবে? একটা পলিটিক্যালি ল অ্যান্ড অর্ডারের দৃষ্টিভঙ্গি থেকে একটা আনস্টেবল অর্থনীতিতে কেন বিনিয়োগ করবে তারা? সেই জায়গায় কি এই বাজেটে কোনো পরিকল্পনা দেখেন? সরকার তো, অর্থমন্ত্রী আমির খসরু সাহেব তো সুন্দর সুন্দর কথা বলেছেন, এটা সবাই বলে। বাজেট যখন পেশ করা হয়, ওখানে যে শব্দ চয়ন হয়, যে আমরা এই করবো সেই করবো, এগুলো শুনলে ওই ইউনূস সাহেবের আশাপ্রদ বিদেশি লোক আমাদের এখানের গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়ানোর মতো মনে হয়। তো কথার ফুলঝুরি একরকম, বাস্তবায়ন আরেক রকম। আপনি প্রথমে বিদেশি বিনিয়োগ হোক দেশি বিনিয়োগ, নিরাপত্তা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আপনি করতে পারছেন কি না। আমার ধারণা সরকার এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফুললি রেস্টোর করতে পারেন নাই। বলে হয়ে থাকে পুলিশের ট্রমা এখনও কাটে নাই, তো আর কবে কাটবে? কেয়ামত আসলে কাটবে নাকি? এগুলো কোনো কথা না। আপনি কতটুকু গার্ডসের সহিত এফিসিয়েন্টলি সরকার চালাবেন সেটার উপর নির্ভর করবে। যদি ট্রমা না কাটে, চেক করেন, যেগুলো আনফিট বাদ দেন, নিউ ব্লাড রিক্রুট করেন, গতিশীলতা আনতে হবে। তো এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি ইমপ্রুভ না করে, ইউনূস সরকারের লিগ্যাসি ভায়োলেন্ট অ্যাটিচিউড এবং মব কালচার যদি আবার থাকে, সেভাবে চাপ হয়, তাহলে বিনিয়োগ কেউ করতে যাবে কেন? কী দরকার? যে সময় মন্দা হয়, বিনিয়োগের অসুবিধা হয়, তখন যার টাকা থাকে সে বলে যে এটা যদি ভেঙে ভেঙে মাসে 5 লাখ করে খরচ করি, তাতেই তো আমার মোটামুটিভাবে পুত্র পৌত্র পর্যন্ত চলে যাবে, তাহলে অযথা ঝামেলা যাওয়ার দরকারটা কি?
বিনিয়োগ যে করবে সে ঘাম ফেলবে, সকাল সন্ধ্যা খাটবে, দিনের শেষে তার বাস্কেটে কতটুক লাভ গেলে ওইটা উনি দেখবেন, তাহলে উনি এত খাটবেন কেন? অতএব তাইলে ল অ্যান্ড অর্ডার সিস্টেম লাগবে। বাকি আপনি যেগুলা রসদ, বিনিয়োগ করতে গেলে উৎপাদনে যে রসদ লাগে, বিদ্যুৎ, টাকা দিতে তো কেউ না করে না, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়, গ্যাস চায়। আপনি সেগুলো যদি দিতে না পারেন, নিরাপত্তা এবং এগুলো না দিতে পারেন রসদ, তাহলে করবে কিভাবে? বিদেশিরা আসার আগে দেখবে যে এখানে আমি কত বছর টিকে থাকবো, আমার পুঁজি উঠাই নিতে পারবো কিনা, লাভ নিতে পারবো না, দেখব। দেশিরাও এখন এটা চিন্তা করে। তো সেই জন্য ওই গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে তো ছাড় দেয়, হ্যাঁ, কিছু কিছু ছাড় দিয়ে করে। দেখা যাক, আপনার একটা নির্বাচিত সরকার আসছে, তবে সরকার এখন একটা কঠিন অবস্থার মধ্যে আসছে। খালি ওই ফ্যাসিবাদ দোষ দিলে হবে না, ওগুলো সবাই আগেরটা ভুলে যেতে চায়। আমাদের কালচারটা এত খারাপ, আগে কি করছে যদি আমি বলি মির্জাফরও একটা কিছু থেকে থাকে, সেটাও রেকর্ডে থাকতে হবে, কারণ সেটাও ইতিহাসের অংশ। এখন আপনার সেদিন এক টেলিভিশনে দেখলাম, বলতেছে ওই জিয়াউর রহমান সাহেব প্রথম কোন আমলে ৮০-৮১ ৪,০০০ কত টাকার বাজেট দিলেন, তারপরে যে খালেদা জিয়া কবে ৯১-৯২-৯২-তে ১৫,০০০ কত বাজেট দিলেন, ওইখান থেকে ফট করে সুইচ করে চলে আসছে এইবারে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। মাঝখানে আর সরকার ছিল না, এরশাদ কিছু করে নাই, সূর্যা সারক যাই একটা সরকার ছিল না, খালেদা হাসিনা কি সরকারে ছিল না, কাজ হয় নাই। ইতিহাসে নৈর্ভিত্তিকভাবে শর্টটা বলতে হবে, তা যদি না বলেন তাহলে ওই রাষ্ট্রপতিকে যখন যেটা শিখায়, রাষ্ট্রপতি হাসিনার কথা বলবে, রচনা লিখবে, আবার ইউনূস আসলে তার রচনা লিখবে, আবার তারেক সাহেব আসবে তার হয়, এইভাবে হয় না। ইতিহাসের নৈর্ভিত্তিক নির্মম হতে হয়। বাজেটের ধারাবাহিকতায় আপনি আগে 3টা সরকারের বাজেট নিয়ে গবেষণা করেন, দেখেন যে ইউনূস সরকারের বাজেটে কোনখানে লুফল ছিল, তার আগে হাসিনা শেষের সরকারে কোন লুফল ছিল, সেটা ক্যালকুলেট করে হিসাবে আসেন। খালি ফেসিবাদ সব নষ্ট করে ফেলছে, ও সব ধ্বংস করে দিচ্ছে বললে তো লাভ হবে না। আপনি কি করতে পারেন সেটুক করে দেখান, তাহলে মানুষ বলবে যে ইয়েস, আপনি আমাদের হুজুর, আপনি নমস্য। আগের সরকারগুলোর নানান রকম এক ধরনের মানে ফ্ল ছিল, যথেষ্ট রকম ফ্ল ছিল, সেই জন্য অর্থনীতির ভঙ্গুর হয়ে গেছে এই কথা বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু সিস্টেম কিংবা ব্যবস্থাপনা সেইটার কি পরিবর্তন হয়েছে? যদি সেইটা না হয় তাহলে সামগ্রিক অর্থনীতি পরিবর্তন কেন হবে? এটা তো বাস্তবের কথা বলছেন। আগের সরকারগুলো খালি ফেসিবাদ, আওয়ামী লীগের ফ্ল ছিল বললে তো হবে না। আমরা এর আগে বাজার সরকার দেখেছি না, পরপর 5বার যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্নীতিতে, এর মধ্যে 4বার তো ছিল বাজাদের আমলে, বিএনপির সময়ের, একবার হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে হয়েছে। তো সেই সময়টা দেখেছি না আমরা। আগের সরকারের রচনা পড়ার সময় এখন যিনি প্রধানমন্ত্রী তার একটা এই যে হাওয়া ভবন ছিল না, সে হাওয়া ভবনের ইতিহাস নিয়ে কত কথা উঠেছে না, খোয়াব ছিল না, হ্যাঁ। তো সেগুলো আগের সব সরকারের কম বেশি থাকবে। আপনি পুরনো ইতিহাস কাসুন্দি টানলে কম বেশি সবাই আছে, সেগুলো না হয়ে সামনে কতটুকু কীভাবে আগাবেন সেটা হইল বড় কথা। আর সামনে আগানোর জন্য ধারাবাহিকতা যেটা বলতেছেন, পরিবর্তন তো এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর নিজস্ব আচার আচরণ, ব্যবহার এবং তার ব্যক্তিগত অ্যাপ্রোচে অনেক রকমের ব্রেক থ্রু আসতেছে দেখা যায়। কিন্তু তার শুধু সিম্পল শার্ট পরে যাওয়া, প্রোটোকল না নেওয়া, এগুলোর দ্বারা সরকার কতটুকু বেনিফিট হবে? কারণ একজন প্রধানমন্ত্রী কোট টাই স্যুট পরে অফিস করলে এখানে জনগণের কোনো লস হয় না। তিনি শুধু শার্ট পরে করলেও জনগণের এত বেশি বেনিফিট হবে না। কিন্তু কার্যত জনগণের জন্য যে স্কিমগুলো নেয়া, যে কার্ডগুলো করতেছেন উৎপাদনের করা, সেগুলোর মধ্যে কতটুক ধারাবাহিক হবে? কারণ ওই সময় বিএনপি শেষের আমলে তো বিদ্যুৎ কখন আসতো সেটার জন্য হা করে থাকতো। এটা তখন লোডশেডিংটা ছিল রেগুলার বিষয়, আর বিদ্যুৎ পাওয়াটা ছিল ইরেগুলার বিষয়। তো এখন সেগুলো তো বিবেচনা আনতে হবে। আনলে এখন পর্যন্ত আমি যেটুক দেখছি যে
সিস্টেমের মধ্যে আপনি যেটা বললেন, সিস্টেমের মধ্যে আমি তেমন উল্লেখযোগ্য চেঞ্জ এখনও দেখছি না। তবে অপেক্ষা করতে হবে, 3টা মাস কাটুক আরও, বাজেটে 3টা মাস গেলে 3 মাস পর পর যদি তারা মনিটর করে যে আমার 3 মাসের কি টার্গেট ছিল, এই 9,38,000 কোটি টাকার বাজেট, 3 লাখ কোটি টাকার এডিপি, 2,43,000 কোটি টাকা ঘাটতি, এর মধ্যে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ, বাকিটা বিদেশি। তো এগুলো ভাগ করে করবেন না, এগুলো তো একদিনে হয় না, 4টা কোয়ার্টারের মধ্যে এরকম ভাগ করবেন। তো ভাগের মনিটরিংটা আপনি কত স্ট্রিক্টলি দেখবেন, তাহলে তো বোঝা যাবে আপনি কতটুক ল্যাগিং বিহাইন্ড হবেন বা কতটুক ফরওয়ার্ড করবেন। সেটা করতে পারলে তখন বোঝা যাবে এই বাজেটে শেষের দিকে এসে আবার কতটুক ঘাটতিতে পড়ে যাবেন। আপনি যে মাঝখানে একবার বললেন যে মানুষ শুধু ফ্রি পাইতে চায়, যা যা পাচ্ছে তার বদলে কি দিচ্ছে কিংবা স্বেচ্ছায় দিতে চায় না। কিন্তু বাংলাদেশের যে কর ব্যবস্থাপনার কাঠামো, মানুষ তো এক ধরনের ভীতি নিয়ে থাকে, ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা পর্যন্ত, যে এই যে আমি কর দিব, কর দেওয়ার যে জটিলতা, কর দেওয়ার যে সিস্টেম, আমি ধরেন এখন নাহলে ই-টিন করা যায় 2 মিনিটে সার্ভারে, কিন্তু ই রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এমনকি ই রিটার্নেও যে কাঠামো আমি নিজেই বুঝি নাই গতবার আমার ই রিটার্ন দেওয়ার সময়, এই জটিলতা যদি না কাটানো যায় তাহলে মানুষ কেন আসলে আগ্রহী হবে কর দেওয়ার জন্য? এখানে 2টা অংশ আছে। যেহেতু আমি প্র্যাকটিক্যালি ছিলাম সেখানে, এই প্রশ্নগুলো তো তখনও ছিল, এবং এগুলা ভবিষ্যতে যদি রেডিক্যালি আমরা অটোমেশনে শিফট না করি, আমাদের ব্যক্তি মানসিকতার কোনো পরিবর্তন না হয়, দেশপ্রেম যদি উন্নত না হয়, তাহলে আশা করা যায় কিয়ামত পর্যন্ত এই প্রশ্নগুলো এই দেশিদের থাকবে। কোনটা ডিম আগে না মুরগি আগে? আপনি প্রথম ওই সিদ্ধান্তে তো যেতে হবে, ওখানে তো সলিউশন পাবেন না। আপনি ভয় পাচ্ছেন বলতেছেন, কেন ভয় পাচ্ছেন? বোকাস কথা। আপনি দিতে চান না, লুকোতে চান, তাই ভয় পান। আপনি একটা নজির 2টা নজির দেখান। আমার সময় আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, এখনও বলি, যিনি ঠিকমতো কর দিয়েছেন তাকে হ্যারাস করেছে একটা কেসও তো আমার কেউ দেখাতে পারলো না। না না, কর দেওয়ার পরের হয়রানির কথা বলিনি, আমি আগের কথাই বলছি। একজন সাধারণ মানুষ, আগেরটা বলতেছি যে আগে কোনটা আগে? আপনি কেন কর দিতে ভয় পাচ্ছেন আমাকে বলেন না। আপনি সাধারণ মানুষ, আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি। আমার স্যালারি থেকে ইনকাম ট্যাক্সটা কেটে নেওয়া হয়, কিন্তু আমি তো বছর শেষে সেই রিটার্নটা অন্তত দাখিল করতে হবে। আমি তো টাকা অলরেডি পেইড সরকারের কোষাগারে, আমার ইনকাম ট্যাক্স অলরেডি পেইড, কিন্তু আমি রিটার্নটা দেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে আমার যাবতীয় হিসাব নিকাশ দিতে হবে। সেইটার যে জটিলতা, এইটা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। সেটা আমার বোধগম্য হওয়ার মতো একটা জায়গায় কেন নিয়ে যাবে না? এটা হবে কখন আপনাকে বলি, যদি আপনি ফুললি অটোমেশনে যেতে পারেন। ওয়ান স্টপে আপনি বাজারে খরচ করলেন, অটোমেটিক আপনার ওখানে খরচ উঠে যাবে। আপনি কেনাকাটা করবেন, সেখান থেকে কতটুকু বেড় যাচ্ছে অটোমেটিক সেটা চলে যাবে। আপনি স্যালারি পাচ্ছেন, যেটুকু কাটছে চলে যাবে। তাহলে আপনার আর এই রিটার্ন লাগবে না, যে সিস্টেম বাইরে ডেভেলপ করে। আমার তো সেই সিস্টেম হয় নাই এখনও আমরা কোন পর্যায়ে পড়ে আছি? টিআইএনদারি আছে কতজন? 1,21,00,000 মতো। এবার রিটার্ন যে কত? 41-42 লাখের মতো রিটার্ন দিয়েছে, মানে তাহলে বাকি এবার এটাতে বাকিটা রিটার্ন কেন দেন? রিটার্ন দেয়া মানে ট্যাক্স দিতে হবে তা না। আপনি ট্যাক্সেবল না হলে তো ট্যাক্স দেবে না, তো আপনি রিটার্নটা কেন দিচ্ছেন না? এটা ব্যক্তির অবহেলা আছে, গাফিলতি আছে। টিআইএনটা নিয়েছে, এটা করতে টিআইএন লাগে, ওটা করতে টিআইএন লাগে, এখন যেটা বলতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতেও লাগবে। এগুলো তো অনেকটা জবরদস্তি, তার কারণ আপনি করছেন না। তো আরেক দিকে যারা বাস্তবায়নকারী, রাজস্ব বোর্ড মনে করেন, তাদেরও গাফিলতি আছে। টিআইএন দিয়েছ, তার বিপরীতে রিটার্ন যে দিচ্ছে না, এটা তুমি আনতে পারতেছো না কেন? এটা তো কোনো ব্যাপার না, 2 সপ্তাহের ব্যাপার। কঠোরভাবে নির্দেশনা জারি করলে, আইনি বিধান আছে, না দিলে জরিমানা হয়। আপনি সেটা করতে পারতেছেন না, ফ্ল আছে। আপনি যেটা বললেন জটিলতা, এই যে আইনেরটা বলছে না, আমি 3বার পড়িও তো বুঝতে কষ্ট হয়ে যায়। এখানে যেন আমাদেরকে এই আইনের মধ্যে, আয়কর আইন 2023-এর মধ্যে মনে হয় যেন সূত্র শিখেছে, ক বিয়োগ খ, ক মানি এটা, খ মানি এটা।
সলিমুদ্দি কলিমুদ্দি আমার মতো লোক যারা লেখাপড়া না করে কর দিতে চাইবে তারা এই বই বুঝতে পারবে? সহজ করে না। এগুলো দুই কারণে হয়। একটা হইলো যারা আসে প্রতিভু হিসাবে এরা অনেক সময় সহজে যেতে চায় না, নিজস্ব বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকে। আরেকটা হলো সরকার কঠোরভাবে সহজীকরণে যেতে চায় না। সরকার যেতে চায় না বলেই তো ঝামেলাটা হয়। আর যেটা বললেন আপনার আগের ভয় ভয় নয়, দিতে না চাইলে ভয় আসে। আমি বলি আপনাকে, আমি তো অনেকগুলোর সাথে কথা বলেছি। আপনার বাড়ি আছে কয়েকটা, এখন রিটার্নে বাড়ি দেখান একটা, তো আপনার ভয় থাকবে না? এখন কি ঘটে আমার কাছে, আমি যখন চাকরি ছেড়ে দিয়ে বোটানিক্যাল গার্ডেন হাঁটতে যাই তখন যায় ওই যে নাপিত দেখলে নরুনের কথা মনে হয়, এনবিআরের চেয়ারম্যানের ফাইলেও আমি 3টা জিনিস বলি, আপনিও নিজের জন্য বলে রাখেন। এক, আপনি ঠিক সরকারি বিধান অনুযায়ী যা কর দেওয়ার হয় সেটা দেবেন কি না, এটা হইলে আর কোনো সমস্যা হয় না, ও আপনার কাছে টাকা চাইতে পারবে না। কেমন? 2 নাম্বার হইলে আপনি কিছু দিবেন কিছু দেবেন না, আপনি ক্ষেত্র প্রস্তুত করতেছেন, আপনি আন্ডারহ্যান্ড ডিলিংয়ে চলে যাচ্ছেন, তাহলে ও বেনিফিট নেবে। 3 নাম্বার হলে আপনি দেবেনই না, তাহলে তো আপনাকে ধরবে, ধরা না পর্যন্ত আমি বেঁচে গেলেন। আমি নিজে আমার কাছে আসছে, আমি বলি যে 3টার কোনটা মানবেন বলেন। মানলে যদি আপনি 1 নাম্বার মানেন যে ঠিক আপনার যেটুক আছে সেটুক দিবেন, তাহলে আমি নিজে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে আপনার এটা করাই দেব, কোনো অসুবিধা নেই, রাজি হন কি না আসেন। পরে খুঁজে বাইর করলেও ইন্সপেক্টর তাকে জ্বালাতন করে। কেন করে? বলে যে আমি নাকি বাড়ির ভাড়া কম দেখাই। তাহলে আপনি এখন সঠিক কথাটা বলুন। বাড়ি স্বামী স্ত্রী 2 জনের নামে, টিআইএন আছে শুধু স্বামীর নামে। স্বামী বহুত জ্ঞানী ব্যক্তি, চালাক ব্যক্তি, বউয়েরতে যে ভাড়াটা পায় সেটা টিআইএনে দেখায় না, ও বউ টিআইএন নেই তো। কিন্তু আয়কর ফর্মের রিটার্নের ফর্মের পেছনে বলা আছে যদি স্বামী স্ত্রী স্পাউসের একজন নামে টিআইএন থাকে অন্যজনেরটাও এখানে ইনক্লুড হবে। নাবালক বাচ্চা টাচ্চা যদি সম্পত্তি থাকে সেটাও এখানে হবে। তো আপনি দিচ্ছেন না, তো আপনি না দিলে ও চাইবে না, ও তো কিছু চাইবে। মানুষ যদি নিজের থেকে দেয়, আমি চ্যালেঞ্জ করে ওই সময় বলছিলাম, একটা লোক এসে বলতে পারে নাই যে আমি ঠিকমতো কর দিয়েছি তারপর আমাকে হ্যারাস করছে। বলতেছেন ব্যবসায়ীদের সাথে আমি ডিল করেছি না। ব্যবসায়ীরা তো খালি এনবিআর আমাদেরকে জুলুম করে এসব শুনতে বললাম যে আচ্ছা তাহলে এক কাজ করেন। আমি যখন ছিলাম তখন আপনার মীর নাসির, ওই মীর সিমেন্টের নাসির, উনি তো বিসিআর প্রেসিডেন্ট ছিলেন। তারপরে আপনার ওই যে রৌপ একজন ডাইরেক্টর ছিল রহিমা ফুডের, অক্সফোর্ডে বেনজিরের ক্লাসমেট ছিল, মারা গেছে বোধহয়। মেয়র আনিসেরা ছিল, এরা আমার সাথে বসছে। আমি বলেন 2টা কাজে আসেন। আপনার গভর্নমেন্টের বাজেটে যে 9,38,000 কোটি, এর মধ্যে রাজস্ব যেটা ধরা হইল সে 6,04,000, এই 6,04,000 কোটি টাকার দায়িত্ব আপনারা নেন। আপনারা গভর্নমেন্টের পক্ষে ট্যাক্স কালেক্ট করেন। আপনারা বলেন এনবিআর জুলুম করে, আপনারা যেমনি জুলুম না করি পারেন করেন, আমি রাজি আছি, চুক্তি করেন। তার তো আসে না, উল্টো প্রস্তাব দিয়ে বলে যে আপনি জাকাতের রেটে ট্যাক্স করে দিলে গুনাহ হয় নাকি? চিন্তা করেন, আপনি এই যে 10%, 15% এভাবে এরকম জুলুম করবেন, জাকাত করেন। আমি তাও রাজি, আসেন চুক্তি করি। তারপর তো আসে না, কারণ জাকাত করলে গভর্নমেন্টের জন্য সুবিধা তো আরও। ট্যাক্সে আপনি 10 কোটি টাকার ট্যাক্স দিয়ে দিলেন এই বছর, পরের বছর এই 10 কোটি ট্যাক্স দেওয়া লাগে না, এটা একবারেই শেষ। শুধু ওইটার থেকে আবার লাভ হইলে সেটার উপর ট্যাক্স হিসাবে। কিন্তু জাকাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি সাহাবে নেশাবে থাকবেন, 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা 2টা মিলাইয়া এই অর্থে থাকবে, প্রত্যেক বছর 2.5% দিতে হবে। জাকাত এমনভাবে করা হয়েছে আল্লাহর সাথে কোনো তিরিং বিরিং চলে নাকি, হিসাব করে আপনি না দিতে দিতে বেচে দিতে হবে, শেষ হয়ে যায়। তো সেটার থেকে তো ট্যাক্স আরও সহজ, দিতে চায় না। আপনি দিতে না চাইলে, একটা ছোট্ট বলি, আপনি ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিলেন ঢাকা শহরে কোনো এক জায়গায়, শুধু এক্সরে মেশিন নিয়ে বসতেন, পাকিস্তান আমলের কথাই বলি, 60-এর দশকে। এখন আপনার ঢাকা শহর হইয়া পুরা দেশে বিরাট বিরাট আলিশান বিল্ডিংয়ের কতগুলো ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। কেমনি হয়েছে? তাহলে কীভাবে হয়েছে? আপনি তো একটা ছোট্ট ঘরে ছিল, এরকম কতগুলো প্রতিষ্ঠান হয়েছে। ডাক্তার সাহেবরা যত টাকা পায় তত টাকা দে, অনেকে দেয় না, আমি তো লিস্ট করেছিলাম, পরে তো বদলি করে দিল। উকিল সাহেবরা, অ্যাডভোকেট সাহেবরা সবাই তো খেপে যায়। আমি আমার চেম্বারে যাওয়ার পরে একজনকে বললামই
হ্যাঁ, উনি একটা কাজে গেলেন, আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি সোফা যাই বসলাম, নামটা নাই বলি, মরে গেছে যেহেতু। বলে যে আল্লাহ, আপনারা সচিবরা তো আমাদেরকে উকিল টুকিল মনে করেন। আমি বলেন কি স্যার, আপনি চেয়ার ছেড়ে সোফাতে এসে বসলেন? আমি স্যার, আপনি ইংলিশ ডিপার্টমেন্টে আমার সিনিয়র ছিলেন, আপনি যদি 12 বছর সিনিয়র আমার, যদি জয়েন করতেন আমার ডাইরেক্ট টিচার হইতেন। তো পরে বাইরে ওর সময় কাজ তো করে দিন। বললাম স্যার, এক কেসে তো এত টাকা নেন শুনি, কিন্তু ট্যাক্স ফাইলের এই দশা কেন? বিরাট মোলায়েম একটা হাসি দিয়ে বলে, আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত সুন্দর করে কথা বলেন, তবে আমি ওই আরেক বড় নাম করা ব্যারিস্টার এখনও জীবিত আছে, রাজনীতিবিদ, অনেকে অনেক খেতাব দেয় তাকে, সেটাও আছে। বলে যে তার থেকে তো বেশি দিই। আমি বলি, এটা একটা কথা হইল? উনি যদি 4 আনা দেয়, আপনি 4 আনা 1 পয়সা দিলেন, এটা কথা হইল? আর রাখেন তো হেঁটে করবেনটাকে ধরতে গেলে সবাই অসন্তুষ্ট হয়। আমি তো ধরা শুরু করছিলাম, নিতে হবে, এখানে কোনো খাতির চলবে না, ভয়ের কিছু নাই, চুরি করলে ভয়। কিন্তু ট্যাক্স দেওয়ার জন্য এলিজিবল এইরকম একটা বড় জনগোষ্ঠীকে কি এনবিআর আসলে ট্যাক্স নেটের আওতায় আনতে পারলো এত বছরের? পারে নাই। পারে না পারে কেন? নাই। আপনি যে বলছেন একটা এক্স-রে মেশিন থেকে ডায়াগনস্টিক সেন্টার হয়ে যাচ্ছে, এটা তো কারো চোখের অন্ধকারে হচ্ছে না, এটা তো না, সামনে হচ্ছে। দিনের আলোতে হচ্ছে। তাহলে এনবিআর দেখে না কেন? দেখে না তো, এনবিআর দেখতে যাবে কি? দেখতে গেলে তো আবার চেয়ারম্যানের ঘাড়ে কয়টা মাথা? সরকার যদি না চায়, সরকার চাইলে দেখতে পারবে। আমি যখন দৌড়া শুরু করলাম, নেওয়া শুরু করলাম, হাউস টু হাউস সার্ভে করে বললাম, তখন তো আমার সরাই দিল। তখন তো রাজনৈতিক সরকারও ছিল না, ওই যে সেনা নির্দেশিত সরকার ছিল। কেন সরাইলো? হোয়াট ওয়াজ রং উইথ মি? আচ্ছা, মঈন না হয় বিদেশে, মাসুদ না হয় জেলে, কেমন, ফখরুদ্দিনও না হয় বিদেশে, কিন্তু মির্জা আজিজ সাহেব তো আছে অর্থ উপদেষ্টা, কেন বদলি করছে জিজ্ঞেস করেন? হোয়াই? হোয়াট ওয়াজ রং উইথ মি? আমি তো ট্যাক্স নেওয়ার জন্য করছি। আপনি আমাকে ধরবেন কখন? আমি আপনার জোর করে আপনার পকেট মেরে নিচ্ছি না, তখন না ধরবেন। কিন্তু আমি যদি এই কেতাব যেটা, বাইবেল যেটা আপনি সরকার করেছে, সে বাইবেল অনুযায়ী যদি আমি নেই, তাহলে আপনার এত অনীহা কেন? তাহলে আপনার সেই 2027 সালের এই অভিজ্ঞতার যে কাঠামোর কারণে, যে মনোভাবনার কারণে, সেটা কি 2026 সালেও একই রকম আছে? বদলায়নি তো, একটু সামান্য একটু অটোমেশন হয়েছে, যখন আপনি এখন ওই যে অনলাইনে রিটার্নটা জমা দিতে পারবেন কিছুটা, সেটুকু এই জাতীয়, কিন্তু বড় পরিবর্তন তো হয় নাই। আপনি ওয়ান স্টপ সার্ভিস যেটা করতে চান, সেটা হলো এনআইডির সাথে সব কিছু প্রত্যেক নাগরিককে যদি কানেক্ট করে ফেলতে পারেন, দোকানে খরচ করবে, অটোমেটিক তার ওখানে হিসাব চলে যাবে, বেতন পাচ্ছে ওখানে চলে যাচ্ছে, তাহলে মূসক দিচ্ছে চলে যাচ্ছে। সেটা হলে দেখবেন যে আর কোনো পেপার লাগবে না, পেপারলেস ওইখানে সব হয়ে যাচ্ছে। ওই স্টেজে গেলে তো আর আমার কাছে চাওয়া লাগবে না, খোঁজা লাগবে না। তাহলে কি ক্যাশলেস একটা ক্যাশলেস অটোমেটিক অটোমেশনের মধ্যে যদি চলে আসতে পারেন, তখন এইগুলা বাইর হবে। এখন তো আপনি ওই যে এক জায়গায় একটা দিলেন, আরেক জায়গায় রেকর্ড হচ্ছে, ধরতেছেন, কথাবার্তা উঠতেছে, কমাচ্ছে, সেগুলো হবে না। তারপরেও যেটা আছে পেপার ওয়ার্কে, এটাও সম্ভব, এটাতেও সম্ভব। এটা নির্ভর করবে রাজস্ব বোর্ডে যাকে দিলেন তিনি কতটুক শক্ত থাকবেন, তিনি একটা টিম করতে পারবেন কি না। আমি ইউনিট করেছি 36,000 কোটি টাকা, টার্গেট নিয়েছি 43,850 কোটি, কিন্তু অর্জন হয়েছে 47,000 কোটির উপরে। হোয়াই? আমার টিমে তখন 2 নম্বরই করতে পারে নাই, কন্টিনিউয়াস মনিটরিং ছিল আমার, এবং ঠিক হিসাব করে করে, আরও সম্মান করে, কারো অসম্মান না, বড় ট্যাক্স পেয়ার যিনি দিতে পারেন না, ভুল হয়েছে, তাকে গালিগালাজ করার কোনো দরকার নাই, তিনি তো কষ্ট করে রোজগার করেন, তাকে সম্মান করে ডেকে এনে নিজে ডাকতাম, নিজে বসাইতাম, যে আসেন এক কাপ চা খান। তো সেভাবে টাকা নিয়েছি, তো অসুবিধা কী? তাহলে কর প্রশাসন যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কি বাজেট বরাদ্দ দিয়ে বাজেটের আকার বাড়ায় লাভ হয় দেশে? লাভ হবে না। এখন আপনি সেটা করাই নিতে পারবেন কি না, সেটা আপনার সরকারের যারা উপরে আছে তাদের ভূমিকা। কর প্রশাসন করবে, ওই যে বললাম, সেখানে একজন শক্ত লোক দেবেন, আর সরকার তাকে আমার লোক তোমার লোক বলে কোনো তদবির করবে না। এইখানে কি এনবিআর এর রিফর্মও এক ধরনের এলিমেন্ট? এনবিআর এর রিফর্ম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্যোগ ছিল নীতি এবং বাস্তবায়ন আলাদা করা। এই সরকার এখনো সেই দিকে হাঁটবে কিনা পরিষ্কার না। ওটা ভেরি ইম্পর্টেন্ট থিং নয়। আপনি মানুষ যদি নিজের সংশোধন না করে, দেশপ্রেম যদি আপনার মধ্যে না থাকে, রাতারাতি গাড়ি বাড়ি করার জন্য যদি সবাই অস্থির হয়ে যায়, কোনো কিছুই মানুষকে বাড়িতে করতে পারবে না।
আপনি কম্পিউটার যখন প্রথম আসলো আমরা দেশে, তখন আমাদেরকে শেখানোর সময় বলছিল গিগো, কম্পিউটার হইল গিগো। তো গিগো তো বুঝি না, গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি গার্বেজ যদি ইন করেন, গার্বেজ আউট হবে। তাইলে মানুষ যেটা করবে, মানুষ যেটা দেবে সেখানে ইনপুট, তার আউটপুট তাই বেরোবে। তো মানুষ যদি ঠিক না হয়, আপনি দুদক, এত বড় সরকার একটা দুদক রিজাইন করলো, মোমেনের কমিশন চলে গেল, দুদক তো সচল করতে পারলো না। কোন আমলে শেখ হাসিনা বললো তার পিয়নও 700 কোটি টাকার মালিক হয়ে গেছে, রাজ পরিবারের সদস্যের পাচারের টাকা উদ্ধারও হয়েছে আগে, সেটাও আমরা জানি কেমন। তারপরে আগের হাওয়া ভবন ছাড়া কোনো কাজ হতো না, সেটাও জানি, প্র্যাকটিক্যালি জানি। তারপরে এই আমলে তো দলীয়করণ। আপনি যদি মানুষ ঠিক না হয়, টিম ঠিক না হয়, সবাই যদি একসাথে কোরাস গিয়ে লুটপাটে যান, তাহলে ধরবেন কাকে? আপনি একটা ড্রাইভ দেন না। বঙ্গবন্ধু প্রথম ড্রাইভ দিয়ে ধরতে গেল, দেখে যে সব তারা আওয়ামী লীগ। আর্মি দিয়ে ড্রাইভ দিল না, কোঅর্ডিনেটিং দিল না, তখন তো আর অন্য দল ছিল না, একা উনি। তো কেন হয় না? তো আপনি ড্রাইভ দিয়ে ধরেন নাই তো। এখন কয়টা দুর্নীতিবাজ, এই যে একটা পত্রিকা দেখলাম এনবিআরের একজনের 37টা না কতটা বাড়ি বলছে, তারপরে যে আওয়ামী লীগের মানে এক মন্ত্রী সাইফুজ্জোনার বিদেশে 400 না কত বাড়ি বাড়িছে। তো এইখানে এরকম আছে তো, আপনি পত্রিকায় দেখেন তো, দেখলে কার কয়টা বাড়ি জব্দ করতে পারছে সরকার, কেন পারে না? তো তাহলে নজির কেমনি হবে? আপনি দুর্নীতির 3টা কারণে হবে। এক হইল আপনার প্রথম বিবেক। আপনি যদি বিবেক মেনে সৎভাবে কাজ করেন, কোনো আইন লাগবে না, তো এটা সম্ভব না। 2 হইল রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন থেকে যদি আপনার উকিলে বাঁচাই দিয়ে আপনি যদি বেঁচে যেতে পারেন, আপনার দুর্নীতি জায়েজ হয়ে যায়। 3 হইল সামাজিক প্রতিরোধ। আগে সমাজ ব্যবস্থায় যেটা ঘৃণা করতো চোরকে, ঘুষখোরকে, এখন তো সেটা নাই, বরং আরও সম্মান করে। বড় গাড়ি নিয়ে গেলে এমনি সালাম দেয়। তো আপনি যাবেন কোথায় তাহলে কেমন? আর বলেন বিচার, বিচার ব্যবস্থা তো আস্থাহীনতার চরমে পৌঁছে গেছে। সেখানে কেস গেলে উল্টাপাল্টা হয়ে যায়। এক রিজিমে ওই ব্যারিস্টার রফিকুল হক বলছে যে আওয়ামী কোর্ট, বিএনপি কোর্ট। এক সময় ফাঁসি, আরেক সময় আসে বলে যে কুল্লে খালাস, নির্দোষ। তো বিচার কি? একসাথে দুইজন সত্য হইতে পারবে না। আজ আর একটা সত্য একটা অসত্য। তো আপনি যেই দেশে যেভাবে চলে সেটার বাইরে তো আপনি যেতে পারবেন না। তাহলে কি এই যে 9,38,000 কোটি টাকা হোক আর 10,38,000 কোটি টাকা হোক, সামনে আরো 15,20,000 কোটি টাকা হোক, এই টাকার অঙ্ক কোনো সমস্যা না? টাকার অঙ্ক টাকা আছে, আপনি এটা জায়েজ করে খরচ। 2টা অংশ বললাম না? একটা হলো আদায় করার জন্য আপনার ক্যাপাসিটি, নির্মোহভাবে সরকার সেটা রাজস্ব বোর্ডকে সাপোর্ট করবে, তারা ভালো একটা টিম করবে, ভয়ভীতিতে থাকবে না, সম্ভব, টাকা আসবে। এবার হইল খরচ করার সময় আপনি যদি নির্মোহ নৈর্ভিত্তিকভাবে ব্যয়গুলা করেন, অ্যাকাউন্টেবলি থাকে, তাহলে তো মানুষের আস্থা অটোমেটিক বাড়বে। তা না হইলে এই যে আপনি ক্ষমতায় আসার পরে ওই যে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা না কয়টা পাস করলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা করলেন না। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে সচিবালয়, সেটা সুপ্রিম কোর্টের সচিবালয় কেন করলেন না? পরে আরও রিফাইন করে, আরে 9 মণ ঘি জুটবে, রাধা নাচবে, আগে এটা দিয়ে শুরু করেন না। গুম অধ্যাদেশ কেন করলেন না? খোদ সালাউদ্দিন সাহেব কেমনে গুম হইল সেটা তো আজও তার মুখ থেকে শুনলাম না, স্বরাষ্ট্রমন্ত্রী। সে কেন করলেন না? মানবাধিকার কমিশন, সেটা কেন করলেন না? আর করবেন পরের পরিবেশে, তাহলে ডালমে কুচকালা ইচ্ছার মধ্যে কিছু আছে, তাহলে ঘুরে ফিরে তো আগের মতো আবার চলে যাচ্ছেন। হ্যাঁ, সরকার বড় করে ফেললেন, যত মন্ত্রী নিলেন, তারপরে উপদেষ্টা নিলেন, এরপরে আবার কিছু কিছু জায়গা দখল করে ফেললেন আগেভাগেই। ইলেকশন ছাড়া মেয়র টেয়র, উপজেলা পরিষদ, জেলা পরিষদ দখল করে ফেললেন। কেন করলেন? তাইলে গণতন্ত্র সঠিকভাবে চলার আস্থা কোথায় থাকবে? কিছু এখন কপাল, উপায় নাই তো। আপনি কোথায় যাবেন? ওইটা ফেসিবাদ। ইউনুস ভায়োলেন্সের গডফাদার। এখন ইনি এসছেন, ইনিও যদি এইভাবে করেন, এনারাও যদি করেন, তো কি হবে? এই দেশে থাকতে হলে এগুলো মেনেই থাকতে হবে। আমি একটু শেষ প্রশ্ন করি। সরকার বলছে, তাদের নির্বাচনী ইশতেহারেও বলা আছে যে অর্থনীতির গণতন্ত্রায়ন। এই বাজেটে অর্থনীতির গণতন্ত্রায়ন কতদূর দেখলেন? অর্থনীতির গণতন্ত্র বলতে আপনি কি বুঝছেন সেটা বলেন না, তারপরে আমি বোকাশোকা মানুষ, আমার স্বল্প। না, আমি ওইটাই আমি আপনার কাছে জানতে চাই, অর্থনীতির গণতন্ত্রায়ন কিভাবে সম্ভব? আপনার রাজনীতির গণতন্ত্র যেখানে নাই, দলীয় রাজনীতিতে যখন পরিবারের দল থাকে,
গণতন্ত্র নাই, সেখানে আপনি মুখ ভরা অর্থনীতির গণতন্ত্র আর বলবেন। অর্থনীতির গণতন্ত্র বলতে গেলে তো হয় যে বৈষম্যহীনভাবে গণতান্ত্রিকভাবে সকল শ্রেণীর মানুষই তার রাইটটা এক্সারসাইজ করতে পারবে। তো সেটা কি হয় নাকি? আমরা তো সবসময় দেখি পাকিস্তান আমলের 22 পরিবারের থেকে বাংলাদেশের কত পরিবার হলো। আপনি সম্পদ কর থেকে পিছিয়ে আসলেন কেন? ইশতেহারের সময় তো আগে বলা ছিল সম্পদ কর নেবেন, এবং দিস ইজ রেশনাল। আমি কোটিপতি, আমার ট্যাক্স যা হবে, আরেকজন দিনমজুর তারটা কি তাই হবে? আমি এত সম্পদের মালিক হয়েছি, আপনি সম্পদের উপর ট্যাক্স নিলে অসুবিধা কি? বলে যে এটা বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে ঠেকাতে না পারলে আপনি সরকার কেন? আল্লাহ, আপনি যে থাকে যত বেশি আছে, ও বেশিটা কোথার থেকে পাইছে? আলাদিনে সেরাক পাইছে, এই দেশে করেই তো উঠছে, এখান থেকে তো সংগ্রহ করছে, তাহলে তার থেকে বেশি কর নেবেন না? একসময় তো বাংলাদেশেও 50-52% পর্যন্ত ট্যাক্স ছিল, পরে না কমে টমে আসছে, এখন 30% পর্যন্ত আসছে। তো বড় থেকে বড় নিতে হবে, এবং আল্লাহ বিধানও তো জাকাতেও তো সেটা করছে, এটা দিয়ে গরিবরে দিতে হবে, তাহলে সরকারও তো সেটা করে ফিসাই আসছে। আমি বুঝলাম না। আপনি টাকা বাজেট বড় করতে হলে বড় যারা আছে দাতা তাদের থেকে নিতে হবে, নেয়ার তাকে সুবিধা দেবেন। সে ফ্লারিশ করছে, তো কত ফ্লারিশ করবে? ফ্লারিশ করতে করতে তাহলে যিনি বেশি হন, বড় করেন, তাকে দিতে হবে বেশি। হাতি খায় কলা গাছ, এটা লাদেও ওইরকম, তাহলে দেখতে হবে না, খোরাক যেমন তেমন হবে, পুষতে হবে। আমরা নিশ্চয়ই সামনের দিনে দেখব এই বাজেটের বাস্তবায়ন কিভাবে হয় এবং অর্থনীতির গণতন্ত্রায়ন কতটা হয়। বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে কথা বলার জন্য। ধন্যবাদ। আমি আশাবাদী মানুষ, বাজেট বড় হয়েছে, আমি খুশি হয়েছি। আমি চাইব যে এই সরকার যেটুক কথা বলতেছেন এটা কাজে প্রতিফলন করে দেখাবেন। আমরাও সেই প্রত্যাশা করি। আমরা তখন কথা বলছিলাম 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ কথা চলুক দেখার জন্য।